হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের স্বাগত। আমি তাপস কুম্ভকার। তোমরা অনেকেই বলেছিলে যে রেলওয়ে গ্রুপ ডি জিকে মক টেস্ট, আমার যারা অফলাইন স্টুডেন্ট আছে তারাও জানো যে তোমাদের বলেছিলাম যে রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিসের তোমাদের অনলাইনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো। চেষ্টা করবো প্রতিনিয়ত ক্লাস দেওয়ার। মাঝখানে আমাদের যে পাড়ায় শিক্ষালয় প্রোগ্রাম আছে, সেই কারণে যদি কোনো দিন কোনো কারণে ব্যাঘাত ঘটতে পারে, না হলে আশা করছি ব্যাঘাত ঘটবে না, রেগুলার তোমরা ক্লাস পাবে। তো রেলওয়ে গ্রুপ ডি জিকে প্র্যাকটিসের সামনে যে পরীক্ষা আছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সম্ভবত হয়েছে, পোস্টপোন হয় কি না সঠিক তথ্য নেই, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি। তো সেই এক্সাম ডেট ধরেই আমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাব। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আমরা 45টি প্রশ্ন কিন্তু আলোচনা করেছি। প্রথম প্রশ্ন দেখো কী আছে এখানে, 2020 অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, লন্ডন, জার্মানি, জাপান নাকি রোম। তোমরা সকলেই সঠিক উত্তর জানো, 2020 অলিম্পিক টোকিও অলিম্পিক। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, জাপানে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম আমরা এর আগের ক্লাসে বলেছিলাম, ডাব্লিউবিজিকে ক্লাসে, যে গ্র্যান্ড স্ল্যাম যে এই শব্দটা কিন্তু মূলত টেনিসের সঙ্গে সম্পর্কিত, তবে তাছাড়াও যে ব্রিজ খেলাতে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম শব্দটি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে আজকের প্রশ্ন এখানে, যে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম কোনটি? উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন নাকি ইউএস ওপেন? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, উইম্বলডন হচ্ছে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম। নেক্সট, তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলার নাম কি? মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলার নাম কি? সঠিক উত্তর হবে দেখো, জুনকো তাবেই। জাপানের জুনকো তাবেই প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে ওঠা। কিন্তু এখানে যে অপশানগুলো আছে, সেই অপশানগুলো থেকে তোমাকে পিক করতে হবে রাইট অ্যান্সার কোনটি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাচেন্দ্রী পাল, ইনি ইন্ডিয়ার মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান উইমেন যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তাই সঠিক উত্তর অপশন সি। তবে রাইট অ্যান্সার অ্যাকচুয়াল হবে জুনকো তাবাই, যিনি জাপানের। নেক্সট, চতুর্থ প্রশ্নে চলে যায়, ইয়াসিন মার্চেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ইয়াসিন মার্চেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ভলি, স্নুকার, হকি নাকি টেবিল টেনিস? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে, ইয়াসিন মার্চেন্ট হচ্ছেন ইন্ডিয়ার একমাত্র প্রফেশনাল ইন্ডিয়ান স্নুকার খেলার সঙ্গে তিনি যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যায় পঞ্চম প্রশ্নে, ছাঙ্গু হ্রদ কোথায় অবস্থিত? আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে। ছাঙ্গু হ্রদ কোথায় অবস্থিত? সিকিম, কাশ্মীর, মুকুটমণিপুর নাকি সিমলা? তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে, ছাঙ্গু হ্রদ অবস্থিত সিকিমে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সিকিমের রাজধানী কোথায়? না, সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? অপশনগুলো থেকে সঠিক উত্তর দাও, পিক করো। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? শক, হুন, চোল নাকি ইন্দো গ্রিক? তো সঠিক উত্তরটি এর হয়ে যাচ্ছে অপশন ডি, ইন্দো গ্রিক এনারা কিন্তু ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। তবে ইন্দো গ্রিকের জায়গায় যদি অপশন থাকে কুষাণ বংশ, তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ বংশ। ক্লিয়ার? ইন্দো গ্রিকের পর কুষাণ হবে তখন। নেক্সট, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি মৌলানা আবুল কালাম আজাদ? তো সঠিক উত্তরটি এর হয়ে যাচ্ছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে চলে যাই, ঘুমর লোকনৃত্যটি কোন রাজ্যের? ঘুমর এই লোকনৃত্যটি কোন রাজ্যের? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান নাকি তামিলনাড়ু? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, রাজস্থান। ঘুমর লোকনৃত্যটি রাজস্থান রাজ্যের। পরের প্রশ্নে চলে যায় 9 নম্বর প্রশ্ন, সুফি শব্দটি এসেছে কোথা থেকে? সুফি ভক্তিবাদী আন্দোলন তোমরা সকলে পড়েছো, সেই সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে নাকি একটি জায়গার নাম থেকে? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে, সুফি এক ধরনের পোশাক থেকে নামটি এসেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, জিরো আওয়ার কি? জিরো আওয়ার কাকে বলে? আমাদের পার্লামেন্টে জিরো আওয়ার কাকে বলা হয়? যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, সকাল ও বিকেল সেশনের মধ্যবর্তী সময়, নাকি লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ হয়, কাকে বলা হয় জিরো আওয়ার? তো দেখো, জিরো আওয়ার বলা হয় ন্যাচারালি যে কোশ্চেন আওয়ার এবং পরবর্তী যে সেশন তার মাঝখানের এক ঘন্টা সময়কে ন্যাচারালি বলা হয় 12টার পরে শুরু হয়। তো এখানে যে অপশানগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়কে বলা হয় কিন্তু জিরো আওয়ার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। যদি অপশান সি না থাকে তখন কিন্তু হবে জিরো আওয়ারে একটা কিন্তু আগের থেকে নোটিফাইড না করা সেই রকমের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু তোলা হয়। ক্লিয়ার? তাই অপশান সি যদি না থাকে তখন বাকি অংশটা তোমরা কিন্তু পিক করো। তবে এটা মনে রাখো, জিরো আওয়ার দুপুর 12টা অর্থাৎ 12টা PM থেকে কিন্তু শুরু হয় এবং ম্যাক্সিমাম সংবিধানের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে বলা হয়েছে 1 ঘন্টার মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে।
11 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। নিম্নলিখিত কাদের মাধ্যমে লোকসভার স্পিকার নির্বাচিত হন? লোকসভার স্পিকার কাদের মাধ্যমে নির্বাচিত হন? অপশনগুলো দেখো, পিক করো। পার্লামেন্টের সব সদস্যের মাধ্যমে, জনগণের মাধ্যমে, লোকসভার সব সদস্যের মাধ্যমে, নাকি লোকসভার সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্যদের মাধ্যমে? দেখো, লোকসভার স্পিকার কিন্তু যারা লোকসভার মেম্বার হয় তাদের সবার কিন্তু ভোটাভুটিতে নির্বাচিত হয়, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন সি, লোকসভার সব সদস্যের মাধ্যমেই কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হন। ক্লিয়ার? তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু মেজরিটি যারা পার্টি থাকে, মেজরিটি পার্টি জনসভায় যদি জোট সরকার আসে সেক্ষেত্রে সকলে মিলে হয়, তাই সঠিক উত্তর অ্যাকুরেট আনসার হবে অপশন সি, লোকসভায় সব সদস্যের মাধ্যমেই তিনি নির্বাচিত হন। 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, নাকি প্রধানমন্ত্রী? সুপ্রিম কোর্টের জাজ তারা কিন্তু রাষ্ট্রপতি বা তার দ্বারা মনোনীত কোনো ব্যক্তি, তার দ্বারাই কিন্তু শপথটা নেন, অর্থাৎ পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কী বলা হয়? পাবলিক সেক্টরের যে বিলগ্নীকরণ তাকে কি বলা হয়? উদারীকরণ, বিশ্বায়ন, শিল্পায়ন, নাকি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটাই কিন্তু মিডিয়া বা বিরোধী দল কিন্তু বিক্রি করে দিচ্ছে জিনিসটা বলা হয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক সেক্টরকে মানে বিলগ্নীকরণ করা, তাতে ইনভেস্ট করা হয় প্রাইভেট সেক্টরের মাধ্যমে, তাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কবে শুরু হয় এবং কার্যকরী হয়? 1955, 51, 1960, নাকি 1965? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1951 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু এবং কার্যকরী হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলে যাই আমরা 15 নম্বর প্রশ্নে। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এর আগেও আমরা আলোচনা করেছি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, নাকি চলচ্চিত্র? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তি এই যে ক্ষেত্র তার সঙ্গে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন বিজ্ঞানী ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন কে? এডওয়ার্ড জেনার, স্টিফেন হকিংস, মেঘনাথ সাহা, নাকি লুই পাস্তুর? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, স্টিফেন হকিংস প্রথম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লেখেন। নেক্সট 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? এটি আজকের কিন্তু কোয়েশ্চেন অফ দ্য ডে। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? রাইন খাল, পানামা খাল, সুয়েজ খাল, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তরটি এর হয়ে যাচ্ছে অপশন সি, সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল। এটা হচ্ছে মানুষের তৈরি বৃহত্তম খাল এবং এটা ইজিপ্টে অবস্থিত। কোথায়? ইজিপ্টে অবস্থিত কিন্তু। নেক্সট 18 নম্বর প্রশ্নে চলে যায়। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কবে? প্রথম যে লোকপাল বিল সেটি সংসদে কবে উত্থাপন করা হয়? মে 1968, মে 1980, জুলাই 1982, নাকি জুলাই 1985? তো সঠিক উত্তরটি এর হয়ে যাচ্ছে অপশন এ, মে 1968 সাল। 1968 সালে প্রথম লোকপাল বিল উত্থাপন করা হয় লোকসভাতে, সেটা লোকসভাতে পাস হলেও 1969 সালে কিন্তু রাজ্যসভাতে সেটা কিন্তু পাস হয়নি, তাই অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাই আমরা। বিখ্যাত ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কি? আজকে আরও একটি কোশ্চেন অফ দ্য ডে। সত্যম শিবম সুন্দরম যে ছবি, এই ছবি একটা পেন্টিংয়ের কথা বলছি, এখানে চলচ্চিত্র বলেনি। এটি কে তৈরি করেছেন? মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর ভার্মা, শিবানন্দ নাতিয়াল, নাকি রাজ কাপুর? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, শিবানন্দ নাতিয়াল। ইনি কিন্তু সত্যম শিবম সুন্দরম নামন যে পেন্টিং, সেই পেন্টিংটি কিন্তু তৈরি করেছেন। নেক্সট, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? অর্থাৎ হিমাচল প্রদেশের ফ্লক ডান্স হিসেবে নয় কোনটি? ধামন, ছাপেলি, মহাসু, নাকি ধাকনি? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ধাকনি। এটা কিন্তু ন্যাচারালি গোয়ার একটা ডান্স, গোয়া রাজ্যের একটি ডান্স। বাকি ধামন, ছাপেলি, মহাসু এগুলো কিন্তু হিমাচল প্রদেশের লোকনৃত্য। এর মধ্যে বলে রাখি যে ছাপেলি লোকনৃত্যটি এটি কিন্তু উত্তরাখণ্ডেরও লোকনৃত্য। ক্লিয়ার? তাই এই ক্ষেত্রে প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি, ধাকনি। এটা কোন রাজ্যের লোকনৃত্য? না, এটা গোয়া। 21 নম্বর প্রশ্নে চলছি আমরা। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? চলে এলাম জেনারেল সায়েন্সের কোশ্চেন। জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25টি প্রশ্ন থাকবে। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? লোহিত রক্তকণিকা, গালিসাপটিকাম, লিম্ফোসাইট, নাকি মনোসাইট? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, লিম্ফোসাইট হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম। 22 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের কোনটি নিষ্ক্রিয় মৌল নয়? নিষ্ক্রিয় মৌল নয় কোনটি? রেডিয়াম, হিলিয়াম, জেনন, নাকি ক্রিপ্টন? তোমরা সকলেই সঠিক উত্তর পিক করছো। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, রেডিয়াম। এটি কিন্তু নিষ্ক্রিয় মৌল নয়। 23 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
জলীয় বাষ্পের উপস্থিতি, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? হাইড্রোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার বা থার্মোমিটার। তো দেখো বায়ুতে জলীয় বাষ্প থাকে তাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলি এবং আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম হাইগ্রোমিটার। কোশ্চেনটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো পদার্থটির রাসায়নিক নাম কি? ফটোগ্রাফি শিল্পে হাইপো এখন ডিজিটাল ফটোগ্রাফিতে ইউজ করা হয় না সাধারণত, তবে যে রিল ক্যামেরা ছিল সেখান থেকে যখন ছবিকে যখন মানে পরিপূর্ণ রূপ দেওয়া হতো তখন হাইপো পদার্থটি ব্যবহার করা হতো। তার নাম কি? সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইড নাকি সোডিয়াম নাইট্রেট? তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এটা হচ্ছে হাইপোর রাসায়নিক নাম সোডিয়াম থায়োসালফেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। বৃষ্টির জল বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ে তরলের কোন ধর্মের জন্য? বৃষ্টির জল বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ে তরলের কোন ধর্মের জন্য? সান্দ্রতা, পৃষ্ঠটান, আকারহীনতা নাকি ঘনত্ব? যে কোনো তরলের ফোঁটা গোলকাকার হয় তার মূল কারণ একটাই, সেটা হচ্ছে কিন্তু পৃষ্ঠটান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে চলে যায়। মাকড়সা শাসঙ্গের নাম কি? মাকড়সা অর্থাৎ স্পাইডার ম্যান নয়, মাকড়সা অর্থাৎ এ শাসঙ্গের নাম কি? স্পিরাকল, কিউটিকল, বুকলাং নাকি ফুসফুস? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, বুকলাং হচ্ছে মাকড়সার শাসঙ্গের নাম। 27 নম্বর প্রশ্নে চলে যায়। দার্শনিকের উলের রাসায়নিক নাম কি? অর্থাৎ যে পদার্থটিকে বলা হয় দার্শনিকের উল বা ফিলোজোফাস উল, তার রাসায়নিক নাম কি? পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড নাকি কিউপ্রাস অক্সাইড? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে জিঙ্ক অক্সাইড। অপশন সি দ্য রাইট অ্যান্সার। জিঙ্ক অক্সাইডের ফুল ফর্ম এইভাবে হচ্ছে জিঙ্ক অক্সাইডের সংকেত, জেনে নাও। 28 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। অলফ্যাক্টরি স্নায়ু কোথায় অবস্থিত থাকে বা কোথায় অবস্থিত থাকে, এটা এখানে দেওয়াটা ইরিলেভেন্ট হয়ে গেছে। অলফ্যাক্টরি স্নায়ু কোথায় অবস্থিত? নাক, চোখ, কান নাকি জিহ্বা? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু অবস্থিত নাকে। নাকের যে স্নায়ু তাকে অলফ্যাক্টরি স্নায়ু বলে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। রিসেন্টলি কোভিডের সময় আমরা সকলেই বলেছিলাম যে গন্ধ শুনতে পায় না, স্বাদ পায় না, সেক্ষেত্রে কিন্তু অলফ্যাক্টরি স্নায়ু আমাদের যে আমরা যে ঘ্রাণ পাই, গন্ধ পাই, সেটার জন্য কাজ করে অলফ্যাক্টরি স্নায়ু। তাই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে চলে যাই। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন বায়ু একটি মিশ্র পদার্থ? অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ, এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী? ক্যাভেন্ডিশ, ল্যাভেসিয়ার, আর্কিমিডিস নাকি বার্নৌলি? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, ল্যাভেসিয়ার প্রমাণ করেন বায়ু একটি মিশ্র পদার্থ। পরের প্রশ্নে চলে যাই আমরা। গোবর গ্যাসের মূল উপাদান কি? গোবর গ্যাসের মূল উপাদান কি? তোমরা সকলে জানো সঠিক উত্তর, আনসারগুলো দেখা হয়েছে নিশ্চয়ই। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, মিথেন হচ্ছে গোবর গ্যাসের মূল উপাদান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে চলে যায়। কাঁচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বাড়িতে নিশ্চয়ই সবারই কাছে আয়না আছে, মিরর, সেই মিররে দেবে উপরে বিভিন্ন রকমের কারুকার্য করা থাকে, সেটাকে বলা হয় কাঁচের উপর বিভিন্ন জিনিস লেখা। সেই কাঁচের উপর বিভিন্ন রকমের জিনিস লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড, এইচএফ। হাইড্রোফ্লুরিক অ্যাসিড এইচএফ কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয়। অপশন বি দ্য রাইট অ্যান্সার। 32 নম্বর প্রশ্নে চলে যায়। সূর্যের মূল উপাদান কি? সূর্যের মূল উপাদান কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি নিষ্ক্রিয় গ্যাস? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন হচ্ছে রাফাইড নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায়? রাফাইড নিম্নলিখিত কোনটিতে পাওয়া যায়? আদা, কচু, হলুদ নাকি পেঁয়াজ? এটাও আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে। তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কচু। সাধারণত কচু, ওল এই জাতীয় যে পদার্থ এগুলোতে কিন্তু রাফাইড পাওয়া যায়, সেই কারণে ওল খেলে, কচু খেলে একটু গলা চুলকোয়। তাই অপশন বি দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্নে চলে যায়। একটি দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝায়? দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝায়? দণ্ডটির প্রস্থ, দণ্ডটির মোট দৈর্ঘ্য, দণ্ডটির মেরুদয়ের মধ্যে দূরত্ব নাকি দণ্ডটির কেন্দ্র থেকে মেরুর দূরত্ব? তো সঠিক উত্তরটি হবে দণ্ডটির যে চৌম্বক দণ্ডটি তার মেরুদয়ের মধ্যে দূরত্ব। ইমাজিন করো এটা হচ্ছে একটি দণ্ডচুম্বক, তার এই দণ্ডচুম্বকে এটা হচ্ছে নর্থ মেরু, এটা হচ্ছে সাউথ মেরু। তো এই টোটালটা হচ্ছে, এটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য টোটালটা, কিন্তু এই যে দুটো মেরুর মধ্যবর্তী দূরত্ব এটাকেই বলা হয় কিন্তু চৌম্বক দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে জিনিসটা? 35 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। ক্যারাটোম্যালসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ক্যারাটোম্যালসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ডি, ই নাকি কে? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যারাটোম্যালসিয়া রোগ হয় ভিটামিন এ এর অভাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? মন থাকবে জিনিসটা। পরের প্রশ্নে চলে যাই আমরা। 36 নম্বর প্রশ্নে ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? ওয়েল্ডিং করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় কী বলা হয়? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন নাকি ইথেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাসিটিলিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা অক্সি অ্যাসিটিলিন শিখার নাম শুনেছো, যার টেম্পারেচার প্রায় 2200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটাই কিন্তু ওই যে গ্যাস কাটার যেটা আমরা বলি অক্সি অ্যাসিটিলিন শিখা, সেটাই কিন্তু ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়। তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
37 নম্বর প্রশ্নে চলে যায়, কোন যন্ত্রের সাহায্যে আমরা প্রবাহিত তড়িতের ক্ষমতা মাপতে পারি? প্রবাহিত তড়িতের ক্ষমতা বলতে তড়িৎ প্রবাহ মাত্রার কথা বলা হয়েছে, কোন যন্ত্রের সাহায্যে মাপতে পারি? ভোল্টামিটার, পাইরোমিটার, গ্যালভ্যানোমিটার নাকি অ্যামমিটার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামমিটার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখানে বলি পাইরোমিটার ব্যবহার করা হয় কিন্তু হাই টেম্পারেচার পরিমাপ করার জন্য, ভোল্টামিটার ইউজ করা হয় তড়িৎ বিশ্লেষণের সময়, এবং ভোল্টমিটার ইউজ করা হয় বিভব প্রভেদ পরিমাপ করার জন্য। নেক্সট 38 নম্বর পরে চলে যায়, চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ কোনটি? চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম কি? ফ্লেমকোষ, নেফ্রিডিয়া, শুঙ্গ গ্রন্থি নাকি সবুজ গ্রন্থি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম ফ্লেমকোষ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেফ্রিডিয়া কার না কেঁচোর হয় নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি চিংড়ির হয়। পরের প্রশ্ন চলে যাই আমরা, সিলিকন কী তৈরিতে ব্যবহৃত হয়? যে অপশনগুলো আছে সেখান থেকে পিক করো। সিলিকন কী তৈরিতে ব্যবহার করা হয়? আইসি চিপস, স্টিল, ঢালাই লোহা নাকি পেটা লোহা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে যে ইন্টিগ্রেটেড কম্পিউটার যে চিপস হয় সেই চিপস তৈরিতে কিন্তু সিলিকন ইউজ করা হয়। চিপস বলতে মেমোরি কার্ডে বলা হয় যে ইন্টিগ্রেটেড চিপস, যেটা মেন সার্কিট যেখানে থাকে সেটাকে বলা হয় চিপস। সেই ইন্টিগ্রেটেড চিপস বা আইসি চিপস তৈরিতে সিলিকন ব্যবহার করা হয়। 40 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি স্থিতিস্থাপক সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? স্থিতিস্থাপক সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, হুকের সূত্র নাকি চ্যাপম্যানের সূত্র? দ্য রাইট আনসার ইজ হুকের সূত্র। হুকের সূত্র স্থিতিস্থাপক সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। 41 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কোন ভিটামিন রক্ততঞ্চন রোধে সহায়তা করে? রক্ততঞ্চন রোধ করার জন্য সহায়তা করে, রক্ততঞ্চন রোধে সহায়তা করে কোনটি? ভিটামিন কে, ই, এ নাকি বি12? অ্যাকচুয়ালি এটা মানে প্রিন্টিং মিস্টেক একটু হয়েছে, টাইপিং মিস্টেক। রক্ততঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? রোধে হবে না, রক্ততঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? অপশানগুলো নিশ্চয়ই পিক হয়েছে, তো সঠিক পিক করো। রাইট আনসার ইজ অপশান এ ভিটামিন কে। ভিটামিন কে রক্ততঞ্চনে সহায়তা করে, আর ভিটামিন কে এর অভাব যদি থাকে তখনই কিন্তু রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। ক্লিয়ার? তাই অপশান এ ভিটামিন কে ইজ দ্য রাইট আনসার। 42 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, পদার্থবিজ্ঞানী ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তাকে? যে চতুর্থ মাত্রা বা ফোর্থ ডাইমেনশন, আমরা তো 3 ডাইমেনশনাল ইউজ করি পাই, কিন্তু ফোর্থ যে ডাইমেনশন সেই ফোর্থ ডাইমেনশনে আবিষ্কর্তাকে? নিলস বোর, আইনস্টাইন, গ্যালিলিও নাকি নিউটন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বিজ্ঞানী আইনস্টাইন হলেন পদার্থবিজ্ঞানের ফোর্থ ডাইমেনশন বা টাইমকে বলা হয় ফোর্থ ডাইমেনশন, আবিষ্কার করেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 43 নম্বর প্রশ্ন চলে যায়, ফুসফুসের আবরণীকে কী বলা হয়? ফুসফুসের উপরে যে একটি আবরণী থাকে তাকে কী বলা হয়? রিসেন্টলি কোভিডের সময় কিন্তু ফুসফুসের আক্রান্তের সংখ্যা বেড়েছে, ফুসফুসে ইনফেকশন হয়েছিল, যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন সেখান থেকে কিন্তু প্রশ্নটি দেওয়া যে ফুসফুসের আবরণীকে কী বলা হয়? পেরিকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম নাকি এপিডার্মিস? তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্লুরা। ফুসফুসের আবরণীকে প্লুরা বলা হয়, হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। 44 নম্বর প্রশ্নে চলে যাই, সমুদ্রের জলে সব থেকে বেশি কী থাকে? সমুদ্রের জলে সব থেকে বেশি কোনটি থেকে? পটাশিয়াম, ক্লোরিন, সোডিয়াম নাকি আয়োডিন? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, ক্লোরিন। সমুদ্রের জলে সব থেকে বেশি থাকে ক্লোরিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই, পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? 230 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম নাকি 450 গ্রাম? তো সঠিক উত্তরটি হবে পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম, প্রায় 300 গ্রাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 45টি প্রশ্নের একটি রেলওয়ে গ্রুপ ডির মক টেস্ট। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাথে সাথে তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো একটু। কেমন? দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাবাই, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।